প্যারালিল হওয়া দরকার ছিল। প্যারালিল হইলে একদিকে বর্জ্য আসবে আর একদিকে পরিশোধন হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে বর্জ্য নাই, কিন্তু যেটা পরিশোধন করবে সেটা তৈরি হয়ে গেছে, সেটা পড়ে। ইঞ্জিনিয়ার এনামুল হক, আপনার কাছে জিনিস জানতে চাচ্ছি যে এই যে নদী হত্যা করছে এক অর্থে আমরা, মানে এটি কি সরকারি বেসরকারি সব ধরনের উদ্যোগের সাথে রয়েছে? মানে সরকারের এক ধরনের উদাসীনতা, উদ্যোগ বলতে আমি সরকারের এক ধরনের উদাসীনতা, আর মানুষের যে নদী দখল বা নদী দূষণের ক্ষেত্রে উদাসীনতা এবং নদী দখলের ক্ষেত্রে এক ধরনের আকর্ষণ, সব মিলিয়ে আপনি কি বলবেন? দেখেন, সরকারি বলতে আমরা অনেক সময় যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে তাকে বুঝাই। আওয়ামী লীগ সময় যদি কাজ না হয় তাহলে আওয়ামী লীগকে আমরা দোষারোপ করি, আওয়ামী লীগ সরকারটা করছে না। বিএনপির সময় হলে বা অন্য কেউ হলে সেভাবে বলি। আসলে আমি রাজনৈতিক দল যারা ক্ষমতায় উপরে আছে তাদের দোষারোপ করার চাইতে আমি জনসেবকদের বেশি দোষারোপ করব। যে জনসেবকরা পরিবেশ অধিদপ্তরে আছে, যে জনসেবকরা পানি উন্নয়ন বোর্ডে আছে, বিআইডব্লিউটিএতে আছে, বা এই সকল শিল্প কলকারখানার এগুলো নজরদারি করার, এনারা কি জনসেবক না সরকারের কি বলবো প্রতিনিধি, কি বলবো, সেবক বলবো কি? না না, এরা জনসেবক। জনসেবক হলো আইন, এদের যে চাকরি কিংবা প্রতিষ্ঠান যে পরিচালনার বিষয়টা, এটা আইনে তাদেরকে জনসেবক। একজন জনসেবক রয়েছেন আপনি বলছেন। এখানে যেটা বলা হয় যে এরা প্রজাতন্ত্রের কর্মচারী। কর্মচারী মানে কি? যদি আমি ওইভাবে দৃষ্টি করি, সে কিন্তু সেবাই করবে তো। না না না, এর কন্টেস্ট করার দরকার নেই। আপনি যেটা বলছেন, আমিও জনসেবক ছিলাম, আপনি জনসেবক ছিলেন, কন্টেস্ট করার দরকার নেই। আমি আমার দায়িত্ব থেকে বলছি, সেখানে আইনেই লেখা আছে তাহাদের চাকরি জনসেবক হিসেবে বিবেচিত হইবে, লেখা আছে। সেটা কি মাথায় থাকে? ওখানে ওদের সরল বিশ্বাসে কর্ম, এটার ধারাতে লেখা আছে যে তাহারা যে সকল কাজ করেছে সেগুলো সরল বিশ্বাসে করেছে ধরা হবে, এবং জনসেবক হিসেবে তাদের চাকরি ভিত্তি এই হবে। এখন কথা হলো, জেলাতে ডেপুটি কমিশনার আছে, তাকে আমরা বললাম জেলা প্রশাসক, তো সে জনসেবক হয় কেমন করে? যে জেলা প্রশাসক সে জনসেবক হয় কেমন করে? শাসন করছে যিনি শাসন করতে, যিনি জনসেবক হন কেমন করে? সেরকম করে আমরা জনসেবক আসলে যিনি প্রধানমন্ত্রী তিনিও জনসেবক, তা তো বটেই। রাষ্ট্রপতিও জনসেবক। প্রত্যেক জনসেবকের তার চেয়ার বা তার অবস্থানগত একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব পালন করতে গিয়ে সে যদি বলে যে আমি কি করব, আমি তো রাজনৈতিক এই প্রবলেমের জন্য এইসব কারণে করতে পারছি না, তাহলে তার চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত। সে চেয়ারে বসানো হয়েছে কি জন্য? দেবে কেন? না না না, দেবে কেন? দেবে কেন না? আমি না দিক, কিন্তু আমি দায়ী করতে আমি থামবো না, আমি তাকে দায়ী করব। নদীগুলো রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড 2000 সাল আইনের 9 নম্বর ধারাতে নদীগুলো রক্ষা করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। ওনাদের পরিবেশ অধিদপ্তর যেটা ছিল তার দায়িত্ব হলো এগুলো নিয়ন্ত্রণ করা, দূষণটাকে নিয়ন্ত্রণ করা, তাকে যে দূষণ করছে তার উপর শাস্তি আরোপ করা। নদী রক্ষা করাটা তার দায়িত্ব না, নদী রক্ষা করার দায়িত্ব হলো পানি উন্নয়ন বোর্ডের। নদী রক্ষা করার দায়িত্ব বিআইডব্লিউটি এর না, কিন্তু আমরা সবাই বিআইডব্লিউটি কে ধরি, বিআইডব্লিউটি কে বলি যে নদীর পাড়গুলো লিজ দাও। নদীর পাড়গুলো লিজ দেওয়া বিআইডব্লিউটির অথরিটি নাই। বিআইডব্লিউটির অথরিটি আছে তার পোর্ট এরিয়াতে, পোর্ট এরিয়ার বাইরে তার কোনো অধিকার নাই। পোর্ট এরিয়ার বাইরে নদীর পাড়গুলো রক্ষা করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। পানি উন্নয়ন বোর্ডের দিকে কেউ তাকায় না। এখন যে তাকায় না, আমরা হয়তো দায়ী করি না, জনগণের তরফ থেকে তাকে দায়ী করা হচ্ছে না, কিন্তু সে জনসেবক হিসাবে তার তো একটা দায়িত্ব আছে। আমি তো দায়িত্ব পালন করেছি, আমার ইতিহাস আছে, বলে দিতে পারবো কোন এলাকায় কোন জায়গায় দায়িত্বে ছিলাম, কি কাণ্ড হয়েছিল, কি করেছিলাম। সেই দায়িত্বগুলো দেখভাল করার জন্যই তো সরকার এক একজন মন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। মন্ত্রীও তো জনসেবক, সে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, একজন করে মন্ত্রী তো থাকেন। ঠিক আছে, তারা কতটুকু? আমি তো বললাম তো, তারাও দায়ী, কিন্তু আমি তৎচেয়ে বেশি দায়ী করব জনসেবককে। অবশ্যই জনসেবক যার কাজ হলো সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রীর কাছেই জবাব দিতে পারে। না 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 না, একটা জনসেবক দায়িত্ব হলো আইনের কাছে জবাবদিহি করবে। একটা বাস্তবতা থেকে না 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 না, এটা ভুল। আমরা যদি বর্তমান বাস্তবতা কোনো বাস্তবতা আপনি যেগুলো বলছেন অবশ্যই আপনার সঙ্গে একমত আমি। না না, কিন্তু ওইগুলো আমি এটা কিন্তু আদর্শ রাষ্ট্রের ক্ষেত্রে আমি যত আদর্শই অনাদর্শ হোক না কেন সেটার কথা নয়, যে কোনো কাজই হোক না কেন, মন্ত্রীও যদি একজন জনসেবককে বলে যে তুমি এই কাজটা করো বা আপনি এই কাজটা করুন, তাকেও ওই আইনের দিক পালন করে তাকে ফাইলে নোট দিয়ে
তাকে একটা চিঠি দিয়ে প্রজ্ঞাপন বা আদেশ দিয়েই তাকে কাজ করতে হয়। সেই একই কাজটা সে মন্ত্রী বলুক আর না বলুক, সে যখন তার নিজ চেয়ারে বসে দায়িত্ব নিয়ে সে করবে, মন্ত্রী সেটা উল্টাতে পারবে না। ঠিক আছে, এইটা কিন্তু সেগুলো হচ্ছে না, আর এই জন্যই তো হেড অফ দা ডিপার্টমেন্ট না, ওখানে যেটা বলা হলো যে সরকারি বেসরকারি মিলিতভাবে হলো কি না হলো, আমি বলবো যিনি জনসেবক, যাকে ওই চেয়ারে বসানো হয়েছে, সে তার দায়িত্ব পালন করছে। আমরা আসছি, একটা ফোন নিয়ে দর্শক রয়েছেন। হ্যালো, আমার নাম মোজাম্মেল হোসেন, পার্বতীপুর দিনাজপুর থেকে বলছি। আমি ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইরাবুল ভাইকে একটা প্রশ্ন করতে চাই। যে চুক্তি হওয়ার কথা আমরা শুনছি, এটা কি শুধু ভারত বাংলাদেশ চুক্তি করলে হবে, না এর সঙ্গে আরো বাইরের দেশগুলোকেও লাগবে, নেপাল, ভুটান বা চায়না, এইসব দেশগুলোকে ইনক্লুড করলে কি করতে হবে? আর এই ব্যাপারে তার মতামত চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। ছোট হ্যাঁ মোজাম্মেল ভাই, আসলে চুক্তিটা ভারত বাংলাদেশের মধ্যে হয় কিনা দেখেন আপনি। আমরা তো হয়ে যাবে করে বসে আছি, বলেও বেড়াচ্ছি, খুব শিগগিরই হচ্ছে না। মমতা সেদিন এসেছিলেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি জানতেন না যে তিস্তাতে পানি আসছে না, পানিটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে? প্রধানমন্ত্রী তো বললেন না। প্রধানমন্ত্রী বলেছেন তিস্তা পানি দিতে হবে, একটু বলেছেন পানি নেই। উনি বলতে পারেন যে এটা আমাদের ক্ষতি হচ্ছে, বলেছেন তো সেই ক্ষতি হচ্ছে না, এইভাবে বলেননি। উনি বলেছেন যে তিস্তার পানিটা দেন। তখন মমতা বলেছে যে আমাদের ইলিশ যাচ্ছে না, বলে ঠিক আছে তিস্তার পানি আসুক, ইলিশ পাঠানো হবে। তিস্তার পানি না থাকলে ইলিশ আসবে। হ্যাঁ, এইটা কথা বল। তো যা হোক, এইটা হলো কি যে তখন মমতা বলেছেন যে একটু টেকনিক্যাল ব্যাপার আছে, সেই টেকনিক্যাল ব্যাপারটা জানতে চাচ্ছেন যে এই দ্বিপাক্ষিক চুক্তি কি সমাধান, নাকি এর মধ্যে অন্য কোনো রাষ্ট্রের ইনভলভমেন্ট? সেখানে এই টেকনিক্যাল বিষয় বলতে কি যে আছে, এটা কত বছর লাগবে তো কোনো শেষ নেই। এখন একটা আদর্শ বিষয় হলো যে কোনো অববাহিকাতে যারা যারা দেশ থাকে, সেই দেশগুলো মিলিতভাবে একটা চুক্তি হলে ভালো হয়। তিস্তার বেলাতে ভারত আর বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ নেই। ডক্টর আব্দুস সোবহান, বাংলাদেশে যে নদীগুলো রয়েছে, আপনি তো এমনি একটি বেসরকারি সংগঠনের সাথে কাজ করছেন, মানে স্বেচ্ছাসেবী সংগঠন, অবশ্যই নিশ্চয়ই অনেক জায়গায় গিয়েছেন। নদীগুলোর কি অবস্থা বাংলাদেশের? না, আপনি কিন্তু আপনার প্রারম্ভিক বক্তব্যে বিশেষ করে আমরা তো সবসময় ঢাকা নিয়েই কথা বলি, এবং আসলে কিন্তু বাংলাদেশে আমরা যদি দেখি যে ঢাকার আশেপাশে নদীগুলোর যে চিত্র, যেহেতু ঢাকা রাজধানী শহর, এখানে জনসংখ্যা অনেক বেশি, শিল্প প্রতিষ্ঠান অনেক বেশি, দূষণের মাত্রাটা নদীগুলোতে অনেক বেশি। আমাদের সারা দেশে নদীগুলোর কিন্তু একই অবস্থা। আপনি যদি জেলা শহরে যান, কোনো পৌরসভা শহরের আশেপাশে যে নদী আছে, সেখানেও দেখবেন ঢাকার বুড়িগঙ্গা বা অন্যান্য নদী যেভাবে দখল, দূষণ, ভরাট হচ্ছে, সেগুলোও কিন্তু সেভাবেই হচ্ছে। এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না যে আমার ঢাকার চারপাশেগুলি হচ্ছে, সারা দেশে আরো বেশি হচ্ছে। আর ঢাকার চারপাশে যদি মানুষ করতে পারে, যেখানে আপনি যে বললেন রাজধানী, এখানে আমরা সবাই আছি, আমাদের কি বলে সরকারের সমস্ত মন্ত্রীরা, সচিবরা, সমস্ত এটা তাদের চোখের সামনে সবকিছু করছে, তাহলে আর অন্য জায়গায় কি হতে পারে? এতে কিন্তু আমরা সহজে এটা অনুমেয়, কিন্তু এটা নিয়ে বেশি করার দরকার নাই। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন যে আমাদের কিন্তু মানে রাজধানী ঢাকা শহর প্রাকৃতিকভাবে মানে এত সমৃদ্ধ একটা শহর যে চারদিকে নদী, অথচ সবগুলি নদী আমরা একদিকে দখল, আরেকদিকে দূষণ, আরেকদিকে ভরাট প্রতিনিয়ত করেছি। এবং আমি আপনাদেরকে একটা তথ্য, আমরা যেহেতু দীর্ঘদিন ধরে গত 1-1.5 বছর ধরে আমরা এই নদীগুলোর প্রতি মাসে কিন্তু আমরা মনিটর করছি পানির কোয়ালিটি। তাতে দেখছি, আমরা সবাই দেখি যে বলি যে বুড়িগঙ্গা সবচেয়ে দূষিত নদী, বাস্তবে সবচেয়ে দূষিত নদী হচ্ছে বালু। এবং বালুই হচ্ছে সবচেয়ে বেশি দখল এখন। ওটার প্রতি আমাদের কারো কোনো নজর নাই, যেহেতু অন্যদিকে কিন্তু আমরা সবাই মনে করতেছি যে মনে হয় বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা এগুলো অনেক বেশি দখল করে ফেলছে, এগুলো দূষিত। কিন্তু আমরা স্টাডি করে দেখছি যে সবচেয়ে দূষিত নদী হচ্ছে বালু, এবং সবচেয়ে বেশি ভরাট হচ্ছে, এবং যারা ভরাট করছেন তারা বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য মানে ডেভেলপাররা, সেখানে এগুলি ভরাট করছেন। তো এই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আরেকটা বিষয় আমার মনে হয় একটু আমরা সবসময় একটা দিকে এক দৃষ্টি মানে এক নজরে দেখি। সেটা কিরকম? আসলে নদীগুলো দূষণের অনেকগুলি কারণ, এবং ইদানিং কিন্তু অনেকগুলি কারণই প্রধান কারণ হয়ে আসছে। শিল্প দূষণের পাশাপাশি আরো কতগুলো কিন্তু কারণ আছে, সারা দেশের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে পয়ঃবর্জ্য। আমাদের কিন্তু কোথাও ঢাকা শহরেই আপনার পয়ঃবর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নাই, আর অন্য কাজে চিন্তাই করতে পারেন না আপনি। তাহলে কি হয়, সমস্ত পয়ঃবর্জ্য কিন্তু আমরা নদীগুলোতে ফেলে দিচ্ছি। এটা একটা বড় কারণ শিল্প দূষণের পাশাপাশি। তারপরে সলিড ওয়েস্ট, আমাদের যে মিউনিসিপ্যাল ওয়েস্ট যেটা, সেটাও কিন্তু আমরা কি সবচেয়ে সহজ জায়গায় কি খালে ফেলে দেওয়া, আস্তে আস্তে সেটা নদীতে চলে যাচ্ছে।
আরেকটা এখন বড় জিনিস আসছে, সেটা হচ্ছে নৌযানের দূষণ। নৌযানও কিন্তু এখন প্রচুর দূষণ করছে। এটা কিন্তু আমরা জানি যে আমাদের সদরঘাট সুন্দরবনে এটা তো একটা দুর্ঘটনা, আর নিয়মিতই করছে। আপনি যদি বলেন সদরঘাট হচ্ছে আমাদের প্যাসেঞ্জার ক্যারিং এর দিক থেকে ইন্টারনাল রিভার পোর্টের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বড়। তাহলে কত লোক ক্যারি করে, তাহলে এর তো যে ক্যারি করে এত বড় বড় লঞ্চগুলি, জাহাজগুলি, এর বর্জ্য কি করে? এই যারা প্রত্যেকে এত বেশি মেকানাইজড বোট এখন, তাই না, আপনার ইঞ্জিন চালিত বোট, এদের প্রত্যেকের ইঞ্জিন থেকে কিছু তেল পড়তেছে, এদের সমস্ত বর্জ্য কিন্তু সব নদীতে ফেলতেছে। এটাও কিন্তু একটা বিরাট সোর্স, কিন্তু আমরা এগুলাকে সব ওভারলুক করে যাচ্ছি। এগুলা কিন্তু আর ওভারলুক করার সময় নাই। উপায় হচ্ছে প্রথমত হলো এটা, এই যে উনি একটু আগে একটা কথা বলছেন, আমরা একটা নৌ দুর্ঘটনা হলে কি করি, বিআরডব্লিউকে দোষারোপ করি। আসলে বিআরডব্লিউ কিন্তু আপনি আপনার এখানেও কিন্তু আমি বলছিলাম, মাননীয় মন্ত্রী ছিলেন, যে মূল হচ্ছে কিন্তু আমাদের শিপিং ডিপার্টমেন্ট, সে কিন্তু সরকারি ডিপার্টমেন্ট, তারই কাজ হচ্ছে সার্ভেয়ার নিয়োগ করা, এগুলি দেখা, সবকিছু দেখা। বিআরডব্লিউটির কাজ হচ্ছে আমার চ্যানেল ঠিক রাখা, তার পোর্ট রাখা, এটা হচ্ছে তার কাজ। আমরা কিন্তু দোষ দিই তাদের উপরে, কিন্তু তাদেরকে আমরা কিছুই বলি না। তো এই যে বিষয়টা, যখন এরাও কিন্তু প্রতিটা জাহাজের অনুমতি দেয়, এখন জাহাজটা যখন তৈরি হয়, তার যে ডিজাইন হয়, সেখানে তার এসব বর্জ্য ধারণের কোনো ব্যবস্থা আছে কিনা। পৃথিবীর সব দেশেই কিন্তু এগুলো ধারণ করা, যেমন আপনি যে ভোলা, ঢাকা বা বরিশাল যে লঞ্চগুলি অনেক বিরাট, তো কত প্যাসেঞ্জার, এদের বর্জ্য কোথায় যাচ্ছে, সব নদীতে ফেলতেছে আমরা। অথচ ওই জাহাজেই কিন্তু ব্যবস্থা থাকবে, যখন সে ভোলাতে পৌঁছবে অথবা ঢাকায় পৌঁছবে, বরিশালে পৌঁছবে, সেখানে তখন বিআরডব্লিউটির দায়িত্ব হচ্ছে বর্জ্য ওই জাহাজ থেকে কালেক্ট করা। এই জন্য জাহাজ বিআরডব্লিউটিকে পয়সা দেবে, বিআরডব্লিউটি যখন এটা আবার সিটি কর্পোরেশনকে দিবে বা পৌরসভাকে দিবে। এই প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে। আমি কিন্তু শিল্প দূষণকে খাটো করে দেখছি না, কিন্তু আরো অনেকগুলি দূষণ কিন্তু নদী দূষণের জন্য বিষয় আসছে, যেগুলো আমরা একদম নজরে করে যাচ্ছি। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ করেছি, শেরবাগ নোয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন মাননীয় অতিথির কাছে, আজকে নদী দূষণ নিয়ে আলোচনা হচ্ছে, ভালোই লাগছে, কিন্তু ভালো লাগাটা কিন্তু এত ভালো লাগছে না। কারণ এই জন্য যারা কর্মকর্তা আছেন, দায়িত্বশীল আছেন, আমরা অনেক সময় মিডিয়াতে দেখতে পাই, সরাসরি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দেখাচ্ছে যে কোথায় নদী দূষণ হচ্ছে এবং কোথায় পরিবেশ দূষণ হচ্ছে এবং কোথায় নদী খালগুলো দখল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সাধারণ জনগণরা যদি দেখতে পাই, যারা কর্মকর্তা দায়িত্বশীল আছে, তারা কি দেখতে পাচ্ছেন না এই যে নদীটা দূষণ হয়ে যাচ্ছে এই কারখানার জন্য, এই শিল্পর জন্য, এবং এই লোকটাও এই নদীটাকে দখল করে নিচ্ছে, বাউন্ডারি দিচ্ছে, বড় অট্টালিকা তৈরি করছে। কয়দিন আগেও আপনার স্মরণ নেই? জি, আপনি প্রশ্নই করুন প্রিয় দর্শক, প্রশ্ন করুন। ভবন পুরো নদীর মাঝখানে দেওয়াল তুলে ফেলছে। আপনার কোনো প্রশ্ন রয়েছে? কোন রাবণ বল আছেন, কিন্তু আমাদের মাননীয় কর্মকর্তারা, কিন্তু আইন কি, আইনের গতি, আর জনপ্রতিনিধিদের কথা বলছেন। জি জি জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এর উত্তর আপনিও জানেন, আমরাও জানি, সেই কথাগুলি আলোচিত হচ্ছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আরো একজন দর্শক রয়েছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আয়ুব আলী খান বলছিলাম, গলন্দ বাস স্ট্যান্ড থেকে। জি আয়ুব আলী খান সাহেব বলুন। জি, আমি মনির ভাইকে থেকে প্রশ্ন করতে চাচ্ছি বিনয়ের সাথে। জি, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে এসেছিলেন, বলেছিলেন খুব শীঘ্রই তিস্তা চুক্তি হবে। আমরা কতটুকু আশা করতে পারি একটা অনির্বাচিত সরকারের সাথে তিনি চুক্তি করতে পারেন কিনা? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। রাজনৈতিক প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা না নিবারই চেষ্টা করি। মনির হোসেন, আপনারা যে কাজগুলো করছেন, মানে তার মধ্যে কি ধরনের কাজ রয়েছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, এইসব কাজ থেকে বিরত থাকার জন্য? আমাদের কাজগুলোর মধ্যে যখন আমরা ভ্রমণে যাই, তখন আমরা স্থানীয় লোকগুলো, অর্থাৎ রিভার হিরো মার্ক এনগুলোর একটা কথা হচ্ছে যে যদি নদীকে বাঁচাতে হয়, নদীর তীরবর্তী মানুষকে আগে সচেতন হতে হবে। তাই সেই সচেতনতা বোধটা তৈরি করার জন্য, নদীর প্রতি দায়িত্বশীলতাটা বৃদ্ধি করার জন্য আমরা কিছু সচেতনতামূলক কার্যক্রম করি। সেটা হচ্ছে সেখানে প্রচারপত্র বিতরণ করা তাৎক্ষণিকভাবে। তারপরে এই নদীটা যে আমাদের সম্পদ, এই নদীটা যে আমার অস্তিত্ব, সেটা সম্পর্কে তাদেরকে বলা। অথচ তারা বুঝে, অনেকেই বুঝে, হয়তোবা কেউ হয়তোবা এটাকে গুরুত্বটা কম দেয়, কেউ বেশি দেয়, এই কিন্তু সবাই বুঝে। আর এখানে আমরা রিভার স্কুলিং করি, যেমন আজকে আমরা একটা স্কুলে রিভার স্কুলিং করছি, যে নদীটা আমাদের যে ছোট ছোট যারা ছেলে মেয়েরা আছে, যে নদীটাকে কেন বাঁচাতে হবে, নদী আমাদের কেন দরকার। আমরা বলি যে নদীমাতৃক দেশ, নদীমাতা যার, ভেঙে বললে হয় নদীমাতা যার। তাহলে এই নদীমাতা, আমার মা,
আমার পরিবার বা আমার মায়ের উপর তো কোনো অত্যাচার, কোনো নির্যাতন বা অন্য কারো কোনো মেনে নিব না। তাহলে আমরা নদীর উপর এই অত্যাচার কেন মেনে নিব? এগুলো আমরা বোঝানোর চেষ্টা করি। আরেকটি কথা আমি যেটা বলতে চাই, কি ইনামুল স্যার এবং সোবহান স্যার দুজনই বলছিলেন যে দূষণ এবং দখলের কথা। এখানে সরকারের যে দায়িত্বের কথা বলা হলো, সরকারের এখানে যে সমন্বয়হীনতা আছে সেটা যদি তাদের বিভিন্ন সময়ে নদীর সংখ্যা যারা ঘোষণা করছে এটা দেখলে বুঝতে পারবেন। যেমন পানি উন্নয়ন বোর্ড তারা বলছে নদী আছে 400, জাতীয় নদী রক্ষা কমিশন তারা বলছে নদী আছে 310টা, আবার আপনি উইকিপিডিয়াতে যাবেন এখানে লেখা আছে যে নদী আছে 700। তাহলে এই যে সমন্বয়হীনতা, আবার আপনি যদি দেখেন আমাদের শ্রদ্ধ কবি সৈয়দ শামসুল হক, উনি ওনার একটা কবিতা লিখছেন যে এই দেশে বয়ে গেছে 1300 নদীর ধারা। তাহলে আমরা এই যে নদীর সংখ্যা নিয়ে যে আমরা সরকার যে একটা মানে আমাদের রাষ্ট্র যে নদীর সংখ্যাটাই এখনো বলতে পারি না, তাহলে নদীটাকে আমরা কিভাবে রক্ষা করব? তারপর একটা কথা হচ্ছে যে সবারই তো দায়িত্ব আছে, তবে আমাদের সম্মিলিতভাবে নদীর প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটাই আমাদের ঠিক না। আমরা নদীকে চিন্তা করি যে আমিষের উৎস হিসেবে, নদীকে চিন্তা করি যে পানির উৎস হিসেবে, আর কিছু হিসেবে দেখতে চাই না। এখন আমরা যেটা হিসেবে দেখলেও তো অনেক কিছু করা যেত, ওইটুকু দেখলেও তো অনেক কিছু করা যেত না। আমার কথাটা হচ্ছে নদীকে এর বাইরে অন্য কিছু ভাবে দেখা যায়। আমরা নদীকে কাজে লাগাতে হবে, সংরক্ষণ করতে হবে। যেমন আপনি জানেন এবছর আমরা মৎস্য উৎপাদনে সারা বিশ্বে 4র্থ হয়েছি মৎস্য উৎপাদনে। এখন আমরা হচ্ছি পৃথিবীর 2য় বৃহত্তম নদী ব্যবস্থা, আমাজন নদী ব্যবস্থার পরেই আমাদের অবস্থান। তাহলে 2য় বৃহত্তম নদী ব্যবস্থা হওয়ার পরে কেন আমরা মৎস্য উৎপাদনে 4র্থ হব? এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ কি আমরা আমাদের নদীগুলোকে কাজে লাগাই নাই। শুধু নদী না, আমাদের নদীর বাইরেও আমাদের 2.5 লক্ষ হেক্টর উন্মুক্ত জলাশয় আছে, দেশব্যাপী লক্ষ লক্ষ পুকুর আছে। মৎস্য উৎপাদন দিক থেকে 4র্থ স্থান বাংলাদেশ গত বছর অর্জন করেছে। এখানে কি নদী কোনো নিয়ামক হিসেবে কাজ করেছে? নদী এখানে নদীতে কোনো দিক থেকে এখানে চাষে 76%-এর মতন চাষে। তাহলে কেন আমরা নদীকে কেন কাজে লাগাচ্ছি না? তার মানে কি নদীকে আমরা লালন করছি না, নদীকে আমরা কি বলবো আমরা গুরুত্ব দিচ্ছি না, সেটা হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে আমরা কেন নদীভিত্তিক পর্যটনটাকে গুরুত্ব দিচ্ছি না? আমরা যেমন আমি মালয়েশিয়ার একটা নদীর কথা আপনাকে বলতে পারি, একটা ক্লাং নদী, সেটা হচ্ছে মালয়েশিয়ার কোয়ালালামপুর, সিলানগড় এবং গুমবাং ডিস্ট্রিক্ট, এই 3টা এলাকা ছড়িয়ে আছে 120 কিলোমিটার। এটার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট যে রিভার অফ লাইফ একটা প্রজেক্ট তারা গ্রহণ করে, সেই রিভার অফ লাইফ প্রজেক্টের মাধ্যমে সেটাকে প্রথমে নদী পুনরুদ্ধার করেছে, তারপরে নদী ডেভেলপমেন্ট করেছে, তারপরে সৌন্দর্য বর্ধন, অর্থাৎ এই নদীটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে এখন। এবং এই নদীটার এখন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনার জন্য 3টা প্রাইভেট কোম্পানি দায়িত্বে আছে, যারা 30 বছরের জন্য নদীটাকে দেখভাল করবে, তার ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে বিভিন্ন জায়গায় এখানে রিভার ভ্যালি হয়েছে, বিভিন্ন জায়গায় পর্যটনের বিভিন্ন সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যদি আমি ওই কেলাং পোর্ট, তাদের একটা বন্দর, নৌবন্দর, এই কেলাং পোর্টের এখানে নদীটা প্রথমে নদীর পাড়ে পাথর দিয়ে বড় বড় বোল্ডার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তারপরে ওয়াকওয়ে আছে, তারপরে গাছপালা, খুব সুন্দরভাবে নদীর পাড়ে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, কিন্তু মন চাইবে না আসার জন্য এখান থেকে। আজকে আমি তুরাগ পাড়ে বড় হয়েছি গাজীপুরে, সেই আমি তুরাগে গিয়েছিলাম কিছুদিন আগে। যাওয়ার পরে এক বন্ধুর আমি কথা শুনলাম যে আমার মনে হয় যে আমার জন্ম যখন হয়েছে তার পরপরই এই তুরাগের জল দিয়ে আমার দাদি আমাকে গোসল করিয়েছে। আর এই তুরাগে প্রতিদিন একবার যখন আমি সাঁতার কাটতে না পারলে ভালো লাগতো না। আর আজকে এই তুরাগের পাড় দিয়ে আমি হাঁটতে পারি না দুর্গন্ধের জন্য, পানিটা আলকাতরার মতন কালো হয়ে গেছে। জি, আমরা অবশ্যই আরো কিছু শুনবো, একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক ফিরছে খুব শিগগির। এখান থেকে দিতে হবে। আরেকটা যেটা বড়, যে নদী শুধু যে আমরা নৌ চলাচল, আপনার কি বলে কৃষি, শিল্প, পানীয় জলে ব্যবহার হয়, নদী হচ্ছে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের দিক থেকে নদী হলো যে কোনো আমার যদি ল্যান্ডের সঙ্গে, ভূমির সঙ্গে তুলনা করি, নদী জীববৈচিত্র্য তার সে অনেক বেশি সমৃদ্ধশালী। সেই দৃষ্টিকোণ থেকেও, আমার পরিবেশের দৃষ্টিকোণ থেকেও, জীববৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকেও কিন্তু নদীকে আমাদের সুরক্ষা করা প্রয়োজন। দর্শক রয়েছেন। হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছি। দর্শক বলুন, নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। আমি
জি, আমার প্রশ্ন যে আমাদের রাজশাহীতে যে পদ্মা নদী আছে অনেক কয়েক বছর পর এইরকম চর পড়লো, তো এরকম চর পড়াতে তার কোনো উদ্যোগ দেখছি না। সাংবাদিক আসছে দেখাচ্ছে কিন্তু কোনোই বুঝতে হচ্ছে না। ওই যে সোনাই বলে যে যত বলবি বললাম চান করে দিল, এরকম হয়ে যাচ্ছে। আর বসত বাড়ি বিশাল চর, ওখানে বসত বাড়ি একের পর এক উঠে যাচ্ছে। জি, এগুলো কারা করছে? জি, আবার ধরেন ওখানে অনেক কিছু শাক সবজি যার দখলে সেই তা নিয়ে নিচ্ছে। জি, এভাবে যদি জি, চলতেই আপনার থাকে, প্রশ্ন বুঝতে পেরেছি প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আরেকজন দর্শক রয়েছেন, হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কথা ওই যে তিস্তা ব্যারেজে এখানে যে নদীতে বাঁধ দেওয়া হয়েছে, হ্যাঁ এই বাঁধ কিন্তু আমরা দিয়েছি ইন্ডিয়া থেকে পানি নিয়ে আসার জন্য এবং ব্যবহারের জন্য। আমাদের উদ্যানে ইন্ডিয়া ওই একইভাবে পানিটাকে ভিন্ন আপনার কথা খুব অস্পষ্ট শোনা যাচ্ছে, আমি জানি না দর্শক বুঝতে পারছেন কিনা। যার কারণে আমরা পানি পাচ্ছি না। এখন আমরা যদি বাদ দিয়ে অপরাধ করে থাকি তাহলে তারা কি অপরাধ করেনি? জি, আপনার প্রশ্ন সম্ভবত ইঞ্জিনিয়ার ইনামুল হক বুঝতে পেরেছেন, তিনি উত্তরটি দিবেন। ইনামুল হক, এই প্রশ্নটির উত্তর আপনি যদি মানে প্রশ্ন বুঝে থাকেন, এর আগে যে দর্শক ফোন দিয়েছিলেন জানতে চেয়েছেন যে পদ্মায় যে চর পড়ছে, চর অনেক বছর ধরে পড়ছে কিন্তু হঠাৎ করে অনেক বছর পর আবার এই ধরনের মানে ব্যাপক আকারের চর জাগছে, যেটা বলতে চাচ্ছেন। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো যে তিস্তাতে যে আমরা ব্যারেজ করেছি, বাঁধ তো না, এটা ব্যারেজ ওটাকে বলে, বাঁধ দিয়ে নদীটা বেঁধে দেওয়ার ব্যাপার হয়ে যায়, তা নয়, ইংরেজিতে ব্যারেজ বলে। সেটা পানিটা আমরা সেচ প্রকল্পে নেওয়ার জন্য। ভারত ও গজলডোবাতে ব্যারেজ করেছে তাদের সেচ প্রকল্পে নেওয়ার জন্য। সমস্যাটা হলো যে ভারত তার ব্যারেজ করে সব পানিটাই সরিয়ে নিচ্ছে, এমনকি আন্তঃনদী সংযোগ পরিকল্পনা অনুযায়ী তারা পানিটাকে পশ্চিমে বিহারের দিকে পাঠিয়ে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। এটা এই ধরনের ব্যারেজ করে নদীটাকে নিয়ন্ত্রণ করা যায়, প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আন্তর্জাতিক আইন আছে, এটা রীতিনীতি আছে, তাতে বলা আছে যে একটা দেশ আর একটা দেশের ক্ষতি করে করবে না। ভারতের নেতারা, প্রধানমন্ত্রী হোক, জলমন্ত্রী হোক, পরিবেশ মন্ত্রী হোক, সচিব হোক, তারা যখন আমরা কোনো আলাপ আলোচনায় যাই তারা বলে যে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। ব্যাপারটা হলো যে আমরা যে পানি পাচ্ছি না, আমরা সঠিকভাবে ভারতের কাছে জিনিসটাকে তুলে ধরছি না। আমরা বলছি না যে আমাদের এই ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা যদি ভালো মতো করে নেগোশিয়েট করতে পারতাম তাহলে পরে অবশ্যই আমাদের পানি ঠিকই আমরা পেতাম। দ্বিতীয় প্রশ্ন আমাদের রাজশাহীর বোন যিনি বলেছেন যে চর পড়ে যাচ্ছে, চর তো এটা একটা প্রাকৃতিকভাবে পড়ে, চর বরং চরের মাটি অনেকে কেটে নিয়ে যাচ্ছে, সেটা হলো অনেকে অন্যায় করছে। আমি সম্প্রতি রিপোর্ট পেয়েছি যে ওই যেখানে রাজশাহী শহরের পাশে যে গ্রোইনগুলো আছে, গ্রোইনের পাশ থেকে কিছু লোক অতিমাত্রায় বালি কেটে নিয়ে যাচ্ছে, যাতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো রোধ করা দরকার। প্রাকৃতিকভাবে যদি চর পড়ে যায় তো সেখানে তেমন কিছু করার দরকার। যদি আমি একেবারে অজ্ঞ মানুষের মতো প্রশ্ন করি যে দুঃখিত, চর পড়বে প্রাকৃতিক বিষয়টি ঠিক আছে, কিন্তু যদি অস্বাভাবিক আকারে চর পড়ে, এর পিছনে কি মনুষ্য সৃষ্ট কোনো দুর্যোগ কাজ করে, নাকি আসলে যাই পড়ুক না কোনো চর সেটি প্রাকৃতিক ভাবেই পড়ে? না না, মনুষ্য সৃষ্ট হতে পারে, কারণ ফারাক্কা ব্যারেজের যদি অপারেশনটা যদি উল্টো পাল্টা হয়, ঠিক মতো করে না হয়, তাহলে চর পড়া এটা বাড়তে পারে বা এলাকা এরকম হতে পারে। কিন্তু চর যে দখল নিয়ে উনি যে কথাটা বলেছেন, এইটা সত্যি আমাদের আইন শৃঙ্খলা জনিত একটা ব্যাপার, এবং সেখানে এই যারা জোর যার মুলুকতারের মতো ব্যাপার সারা দেশেই অনেক হয়েছে, নদী দখল হচ্ছে, সেখানে আমরা আমাদের জনসেবকরা কিংবা আমাদের সমাজ কিছুটা ব্যর্থই বলা যায়। একটা প্রসঙ্গ আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে বর্তমান সরকার কি চুক্তি করতে পারে কিনা। সে নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক, যারাই সরকারে আছেন তারা দায়িত্ব নিয়ে থাকেন এবং অবশ্যই অন্য দেশের সঙ্গে চুক্তি করার ক্ষমতা রাখেন। যদি মমতা সত্যিই বলে থাকেন যে খুব শিগগিরই আমাদের একটা চুক্তি হবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি একটা বোঝাপড়া উনি করে নিতে পারেন, তাহলে পরে বর্তমান সরকার অতি শিগগির একটা চুক্তি করে নিতে পারে। আমি আশাবাদী, যদিও সম্ভাবনা আমি কম দেখছেন। আমরা বিশেষ দেখার স্বপ্ন দেখতে, মানে বেশি স্বপ্ন দেখতে চাই আর কি। মনির হোসেন, আপনারা যে কাজগুলো করছেন মানুষের কাছ থেকে সাড়া কেমন পেয়েছেন? হ্যাঁ, মানুষ এখন নদীর প্রতি বা পরিবেশের প্রতি এখন আগের থেকে
অনেক আগ্রহী এগুলো জানার জন্য, বা নদীকে রক্ষা করার জন্য, বা নদী বিষয়ে চিন্তা করার জন্য এখন অনেকটা আগ্রহী। যেমন আমি ফেসবুকে যখন একটা পোস্ট দিই যে আমি আগামী এত তারিখে পুনর্ভবা নদীতে যাব দিনাজপুর, তখন আমার ট্রাভেল টিমে নাই এরকম অনেকে বলে যে আমাকে নেবেন ভাই, আমি যাব। তার মানে এখন এটা যে আস্তে আস্তে মানে মানুষ বুঝতেছে সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ মানুষ এখন আগে থেকে অনেক সচেতন, যে নিজের সম্পর্কে, পরিবেশ সম্পর্কে বুঝতে শিখছে যে এই নদীটা আমার জন্য দরকার। আর যেটা সবার আগে এটা তো লাগবে যে নদী চিন্তা মানুষের ভিতরে, অনেক মানুষ যখন আমরা একসাথে যখন একটা দাবি করব, তখন সেই আওয়াজ কারো মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছাতে হবে না। সেই আওয়াজ এখান থেকে আমি যদি চিৎকার করে বলে যে আমার নদীর দরকার, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে যাবে। এখন সেই দিনটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সকল মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, তাদেরকে সেই দাবিটা করতে হবে সবাই মিলে। আমি একটু ইঞ্জিনিয়ার ইনামুল হক, যে মাত্রায় দূষণ এবং দখল হচ্ছে বাংলাদেশের প্রায় সব ছোট বড় মিলিয়ে বলা যায় প্রায় সব নদী, বাংলাদেশ মরুভূমি হতে কতদিন লাগতে পারে? না মরুভূমি হতে হলে একটা জিনিস আছে, সেটা হলো যে সেটা হয়তো প্রকৃতি বাঁচাবে আমাদের, কিন্তু ওই অর্থে আছে যে মরুভূমি হতে হলে কতগুলো বিষয় লাগে। যেমন প্রথমত মরুতে বালি থাকে, বালিভূমি হতে হবে। ওই আর কি, মানে সেটা আমাদের দেশে শুষ্ক না, এটা বলছি বালিভূমি হতে হবে। একটা পয়েন্ট সেটা হলো, হ্যাঁ বালি আছে আমাদের বড় বড়। আমি মরুভূমি বলতে ওই আক্ষরিকত মরুভূমি বুঝাইনি, আমি বলছি নদী হারিয়ে ফেলবো। আমি একটু বলি, হ্যাঁ নদীর বড় বড় নদীর ভেতরে অনেক বালি আছে। এই বালিটা বরং আমাদের খুবই মূল্যবান, অনেক ক্ষেত্রে অনেক মূল্যবান ব্যাপার। মরুভূমি হতে হলে আর একটা বিষয় লাগবে, সেটা হলো যে বৃষ্টিপাতের অভাব। আমাদের বাংলাদেশে গড় বৃষ্টিপাত হলো 2300 মিলিমিটার, যেখানে বাৎসরিক যে বাষ্পীভবনের যে হার সেটা 1200-1300 মিলিমিটার। তাহলে আমাদের একটা উদ্বৃত্ত থাকে, বাষ্পীভবন হলেও একটা উদ্বৃত্ত থাকে। যে সকল এলাকায় মরুভূমি আছে সেখানে বাষ্পীভবনের হার 1000 থেকে বা 1500 মিলিমিটার হলেও বৃষ্টিপাত হয় 500 মিলিমিটার, 600 মিলিমিটার, অর্থাৎ কমতি থাকে, অনেক বেশি রকমের কমতি থাকে, কারণে ওটা মরুভূমি হয়ে যায়। আমাদের হয় কি, এখানে একটা মৌসুমী বায়ু আছে, প্রকৃতির আশীর্বাদ রয়েছে। হ্যাঁ, প্রকৃতির আশীর্বাদ হচ্ছে মৌসুমী বায়ু আছে। আমাদের যে বর্ষাকালটা আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র আশ্বিন যে শরৎকাল, এই দুটোই মিলে একটা বর্ষার একটা বিরাট বৃষ্টিপাত হয়, সারা দেশব্যাপী হয়। এবং সেখানে যে এলাকায় সবচেয়ে কম হয় সেখানেও 150 মিলিমিটারের নিচে বৃষ্টিপাত হয় না। আর যেখানে বেশি হয় সিলেট এলাকায়, সেখানে 5000-6000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। তো গড়ে আমাদের অনেক বৃষ্টিপাত হয়। কেবল না, বাংলাদেশের এলাকার 15 গুণ বেশি এলাকার বৃষ্টিপাতের পানি এই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায়। তো এটা একটা বিশাল পানি প্রবাহের ব্যাপার। এখানে মরুভূমি বলতে আমি ওই আক্ষরিক অর্থে মরুভূমির কথা জিজ্ঞেস করেন, যেভাবে দূষণ এবং দখল চলছে, দূষণ এবং দখল, এটা অবস্থাটা ভয়াবহ অবস্থা দিকে, সেটা অবশ্যই ভয়াবহ। সেটা হবে কি, যেমন একটা বস্তি এলাকায় তো পানি থাকে, কিন্তু পানিটা একটা দূষিত পানি থাকে, সেখানে পয়ঃবর্জ্যের কোনোই থাকে না, সেখানেও মানুষ থাকে, কিন্তু মানুষ একটা মানবেতর জীবন যাপন করে। মানুষ একটা মানবেতর জীবন যাপন করে। সেই জন্য আমরা বাংলাদেশে নদীগুলোকে যদি এই দূষণ এবং দখল এই জিনিসগুলো রোধ না করতে পারি, ক্রমশ আমরা মানবতর জীবন যাপন। সেই প্রশ্নটি আমার ছিল ডক্টর আব্দুস সামাদ, একেবারে ছোট্ট করে, যে আমরা এখন এই মুহূর্তে করণীয় কি? আমি একটু যেটা বললেন যে আমরা যেহেতু ভাটির দেশের এবং উজান থেকে যখন আমরা তো পানি পাবো, আমাদের রাইট আছে কিন্তু আন্তর্জাতিকভাবে, কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখি, যে আমাদের তথ্য উপাত্তের খুব অভাব। আমরা যে একটা নেগোসিয়েশন টেবিলে গিয়ে যে অন্যের সঙ্গে কথা বলবো, সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি সেভাবে সংরক্ষণ করি না, এবং যারা সংরক্ষণ করে তাদের মধ্যে কোনো সমন্বয়ের অভাব আছে। এটা একটা দিক, এটা আমাদের দূর করতে হবে। আমাদের আরো অনেক বেশি তথ্য উপাত্ত জেনারেট করতে হবে। অতীতে যা করছি এখন তার চেয়ে অনেক বেশি দরকার, কারণ সামনে আরো ভয়াবহ দিন আসবে। তখন আমি যদি কারোর সঙ্গে নেগোসিয়েশন টেবিলে যাচ্ছি 10 বছর পরে, 15 বছর পরে, আমার যদি এখনকার তথ্য ঠিক মতো না থাকে, তখন কিন্তু আমি নেগোসিয়েশন টেবিল থেকে খালি হাতে ফিরতে হবে। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ দিতে হবে, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে, মানে আমার আঞ্চলিক ক্ষেত্রে। আর দেশীয় ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমরা তো আইন প্রয়োগকারী যারা করবে, বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বললাম, তার চেয়ে আরো বড় হচ্ছে আমাদের জনগণকে সচেতন হবে। আমরা যদি আমাদের এই প্রতিরোধ এটা যদি বুঝি যে নদী এবং পানি আমাদের প্রয়োজন, আমরা সবাই সচেতন দাবি তুললে অবশ্যই সরকার তখন ওইসব সরকারি ডিপার্টমেন্টগুলি তখন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে। মনির হোসেন, কোনো নতুন পরিকল্পনা রয়েছে আপনাদের নদী পরিব্রাজক দলের
যে সামনে এই কাজগুলো করবেন জনগণকে সচেতন করার জন্য? আমরা সামনে যে পরিকল্পনাটা সেটা হচ্ছে যেমন সদরঘাট থেকে যে লঞ্চগুলো ছাড়ে সেখানে কোনো লঞ্চে কিন্তু স্থায়ীভাবে গার্বেজ ডাম্পিং এর কোনো ব্যবস্থা নাই যে একজন প্যাসেঞ্জার একটা কিছু খাওয়ার পরে এটা ওইখানে ফেলানো হবে, এটা এরকম নাই। এটা আমরা লঞ্চ মালিকদের সাথে একটু বসার চিন্তা ভাবনা যে তাদের কাছে আমরা তো জোরে কোনো কিছু বলতে পারবো না, জায়গা থেকে আপনারা সমন্বিত ভাবে চেষ্টা করছেন যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির। আরেকটা হচ্ছে স্যার বলছিলেন যে আন্তর্জাতিক নদী দিবস অর্থাৎ বিশ্ব নদী দিবস, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ রবিবার, এই 27 সেপ্টেম্বর এবছর একই দিনে পর্যটন দিবস এবং নদী দিবস। এই দিবসে আমরা একটা নদী উৎসব করব, সেটা এখানে নদী বিষয়ক যত গান আছে সেটা হবে এবং একটা মাছের মেলা হবে। আমাদের শুভকামনা রইল আপনাদের প্রতি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, শেষ করছি, নদীকে ভালোবাসতে হবে নিশ্চয়ই, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শুধু এটুকুই বলতে পারি। শুভরাত্রি।